যারা লাইভে জয়েন করবা তারা দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে বলবা, আর গ্রুপগুলোয় সবাইকে লিংকটা দিয়ে দিবা। সবগুলা গ্রুপে লিংকটা দিয়ে দিবা। যারা লাইভে জয়েন করতেছো তারা শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা সব বন্ধুদের মেনশন দাও, প্রত্যেকে বন্ধুদের মেনশন দাও। যার যে পরিচিত ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড লিস্টে যে আছে তাকে মেনশন দাও। সবাই জয়েন করলে তারপর আমি শুরু করব। মেনশন দাও, জয়েন না করলে কল পর্যন্ত দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আগে ডাকো সবগুলো, তারপর শুরু করব। খুবই ইম্পর্টেন্ট লেকচার, মিস করলে হারায় যাবা। ওকে, আমি এখন অপেক্ষা করছি। ওকে, সবাই জয়েন করুক, সবাই জয়েন করুক, তারপর শুরু করব। এখনো সবাই জয়েন করিনি। ভাইয়া কেমন আছেন? নয়ন বলছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সবাই জয়েন করার জন্য এখন অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম, সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা আজকে রাসায়নিক পরিবর্তন নিয়ে পড়াশোনা করব। তো রাসায়নিক পরিবর্তন নিয়ে কথা বলতে গেলে দরজা আটকে দিন। রাসায়নিক পরিবর্তন নিয়ে কথা বলতে গেলে সবার আগে রসায়নের যে পার্টটার পরিবেশের সাথে সম্পৃক্ততা আছে এই পার্ট নিয়ে কথা বলবো, যে হ্যাঁ পরিবেশ দূষণ হোক বা পরিবেশ দূষণ না হোক, পরিবেশ দূষণ কিভাবে হয় এটা নিয়ে যে সেগমেন্টে কথা বলি তাকে বলি গ্রিন কেমিস্ট্রি।
তাহলে গ্রিন কেমিস্ট্রি কি বললাম, রসায়নের সেই শাখা বা এই অধ্যায়ের সেই পার্টটুকু যে পার্টে পরিবেশের উপর রসায়নের ভালো প্রভাব বা কোন বিষয়গুলো বেটার হতো আর কি পরিবেশের জন্য, এই বিষয়গুলো নিয়ে আমরা এক এক করে কথা বলবো। তো কোশ্চেন হবে গ্রিন কেমিস্ট্রি শব্দটার প্রবর্তন কে করছে? তো তুমি বলবে ভাই গ্রিন কেমিস্ট্রি শব্দের প্রবর্তন করছে পল অ্যানাস্তাম, বিজ্ঞানী পল অ্যানাস্তাম গ্রিন কেমিস্ট্রি শব্দের প্রবর্তন করছে। পরের কোশ্চেনই হবে গ্রিন কেমিস্ট্রির নীতি আছে কয়টা? বলবা গ্রিন কেমিস্ট্রির নীতি হচ্ছে 12টা। এটা অনুশীলনী প্রশ্ন পরীক্ষায় আসে যে গ্রিন কেমিস্ট্রির নীতি কতগুলা, উত্তর দিবা গ্রিন কেমিস্ট্রির নীতি 12টা। এই গ্রিন কেমিস্ট্রি শব্দটা প্রবর্তন করছে কে? পল অ্যানাস্তাম। গ্রিন কেমিস্ট্রি শব্দটা প্রবর্তন করছে কে? পল অ্যানাস্তাম। ব্লাড লাইটটা এখানে পড়ছে, এখানে পড়ছে তো লিখলে কেমিস্ট্রি লিখে দেওয়া আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এই লাইটটা হিট করছে বোর্ডে। ওকে, এখন আমরা হবে না, বুঝা যাচ্ছে এখন? এখন ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা? 12টা নীতি আছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি কিছু মূল উপাদানের মধ্যে আমরা একটু পড়বো একটা জিনিস, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এই সুপার ক্রিটিক্যাল ফ্লুইড নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কি জিনিস? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কি বললাম? কার্বন ডাইঅক্সাইড, কিন্তু একটা নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায়। কত তাপমাত্রায়? 31.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 72.9 এটিএম চাপ। এটুকু মনে রাখলেই হচ্ছে। তাহলে গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা বলছি? 12টা। একটা গুরুত্বপূর্ণ উপাদান বলছি সুপার ক্রিটিক্যাল ফ্লুইড, যেটা কি কার্বন ডাইঅক্সাইড। তাপমাত্রা কত? 31.25 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত? 72.9 এটিএম। গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা? 12টা। ওকে, এরপর খেয়াল করো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড যখন পড়ালাম, এই একই জায়গায় আরো একটা প্রশ্ন খুব কমন হয়, সেটা হচ্ছে স্মগ কি? হোয়াট ইজ স্মগ? স্মগ হচ্ছে স্মোক আর ফগ। বলো কি কি? স্মোক আর ফগ, এই দুটা মিলে হয় স্মগ। স্মগ কয়টা জিনিস মিলে হইছে ভাই? দুইটা, তাই পিএইচ 2। স্মগ হইছে দুইটা জিনিস মিলে, তাই পিএইচ 2। কোশ্চেন হবে রোগ কয়টা? উত্তর 2টা। কি কি? ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়া। তাহলে স্মোক দিয়ে কয়টা রোগ হচ্ছে? উত্তর 2টা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। স্মোক আর ফগ মিলে কি হচ্ছে? স্মোক। পিএইচ কত? 2। গ্রিন কেমিস্ট্রি কে পল অ্যানাস্তাম। নীতি কয়টা? 12টা। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কোনটা? কার্বন ডাইঅক্সাইড 31.25 ডিগ্রি সেলসিয়াস, 72.9 এটিএম চাপে। আর গ্রিন হাউস গ্যাস কয়টা? উত্তর 30টা। ভাই গ্রিন হাউস গ্যাস কয়টা? 30টা। এবং প্রধান এই গ্রিন হাউসের দূষণ বা এই ওজনের প্রধান ক্ষয়ের জন্য দায়ী কোনটা? আমরা জানি সিএফসি। কোনজন? অ্যারোসল। এটা মনে রাখলে হচ্ছে সিএফসি দূষণ প্রধান হয় কোনটা দ্বারা? অ্যারোসল দ্বারা। এর আগে বলছি সিএফসি হচ্ছে এই ওজনের স্তর ক্ষয়ের জন্য দায়ী। টোটাল গ্রিন হাউস গ্যাস কয়টা আছে? 30টা। এই স্মগ এর মধ্যে কি সিএফসি থাকে? কোশ্চেন হবে নিচের কোনটি স্মগে থাকে না? অলওয়েজ অপশনে সিএফসি থাকবে, তুমি ওইটাই দাগাবা। অর্থাৎ স্মগে সিএফসি থাকে না, স্মগে সিএফসি থাকে না। মোটামুটি একদম শুরুটা করলাম, ভূমিকাটা পড়াইলাম। গ্রিন কেমিস্ট্রির নীতি 12টা, গ্রিন হাউস গ্যাস কিন্তু 30টা। এবারে বলছি স্মগের পিএইচ হচ্ছে 2। সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কার্বন ডাইঅক্সাইড 31.25, 72.9। স্মগের জন্য রোগ হয় 2টা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। গ্রিন হাউস গ্যাস প্রধান সিএফসি, সবথেকে বেশি পাওয়ারফুল হচ্ছে সিএফসি। কত গুণ করে? উত্তপ্ত ক্ষমতা 15,000 গুণ। আর প্রধান গ্রিন হাউস গ্যাস যদি জিজ্ঞেস করে যে ভাইয়া না প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, তুমি বলবা ভাইয়া সিএফসি। না, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড। বা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী কোনটা? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ওকে। তো তোমরা আমাকে দুইটা জিনিস বলবা
এক নম্বর কোশ্চেনের উত্তর দিবা। হালকা বিলার কমেন্ট আসতেছে কেন? আচ্ছা, হালকা ব্লাড কমেন্ট আসতেছে, আমি দেখতেছি, আমি আছি, সমস্যা নেই, ব্লাডের সমস্যা নেই। ওকে, ব্লাড কমেন্ট পাচ্ছি। অপেক্ষা করো, আমাকে সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি ঠিক করে দিতেছি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ত্রিশ সেকেন্ডের মধ্যে ব্লাডিং ইস্যু ঠিক করে দেবো, একটু সময় দাও। ওকে, দেখি সবাই একটু আমাকে এটা কমেন্ট করে দিবা। লেট মি চেক দ্য ব্লাডিং ইস্যু, প্লিজ একটু সময় দিয়ে সাথে থাকো। ওকে, অন্যান্য ডিভাইসগুলো একটু ডিসকানেক্ট করার ব্যবস্থা করো। ওকে, ক্লিয়ার নাও। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম, আমি কোশ্চেন জিজ্ঞেস করছিলাম গ্রিন হাউস গ্যাস কতগুলা, এটা আমাকে সবাই বলে দিবা। গ্রিন হাউস গ্যাস কতগুলা, আর কার্বন ডাইঅক্সাইড যখন সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হয় তখন চাপ কত হয়, চাপ, সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের চাপ কত হয়, এটুকু বলে দিচ্ছি। ওকে, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, গ্রিন হাউসের টোটাল 12টা নীতি আছে না, 12টার মধ্যে সব থেকে বেশি যেটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তাহলে 12টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এবং এটা প্রবর্তন করছে ব্যারি স্ট্রক, নামটা পড়লাম, সর্বোত্তম অ্যাটম ইকোনমি প্রবর্তন করছে কে, ব্যারি স্ট্রক। ঠিক আছে, এটুকু একটু পড়লাম। এখন ভাই খেয়াল করো, স্মগ বলছি, স্মগের পিএইচ হচ্ছে 2, রোগ হয় কয়টা, 2টা। এখন আমি একটু বিক্রিয়া নিয়ে কথা বলবো। বিক্রিয়া কয় প্রকার হয়, 2 প্রকার, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তো কোশ্চেন কি হবে বা পরীক্ষায় কি আসবে, 2টা কথা কিন্তু মনে রাখবো, বেসিক 2টা জায়গা। উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি 0 হয়, উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন 0। কি বললাম, উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন 0 হয়, এবং একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বানানোর উপায় কয়টা, 3টা। একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বানানোর উপায় কয়টা বললাম, 3টা। কয়টা উপায় আছে, 3টা। এখন এই 3টা উপায় কি কি হতে পারে খেয়াল করো। একটা বিক্রিয়া হচ্ছে এই যে এক্স আর ওয়াই বিক্রিয়া করতেছে, জেড আর ডাব্লিউ তৈরি করতেছে, করলো, সমস্যা নেই। এখন এই ডাব্লিউটা হচ্ছে গ্যাস, আমি বললাম যাও উড়ে যাও পাখি, ডাব্লিউ উড়ে চলে গেল, তাহলে আর পিছন থেকে আসতে পারবে, পারবে না। উৎপাদ যেটা আছে, যদি আমি উৎপাদে যে গ্যাসটা আছে গ্যাসটাকে সরাই দিই, ওকে রিভার্স বিক্রিয়া করতে পারবে, পারবে না। আমি যদি একটা অদক্ষেপ তৈরি হয়েছে নিচ দিয়ে যে চুরি করে অদক্ষেপটা নিয়ে চলে যায়, বিক্রিয়া করতে পারবে, পারবে না। আর ডিরেক্ট যা উৎপাদন হবে তারই নিয়ে চলে যাবো, রাখবোই না উৎপাদে, তাহলে তো উল্টা বিক্রিয়া করা হলো, প্রশ্নই ওঠে না। তাহলে একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কয়টা, 3টা। কি কি, খোলা পাত্রে বিক্রিয়া করতে হবে যাতে গ্যাস উড়ে চলে যেতে পারে, অদক্ষেপ আলাদা করে ফেলতে হবে, আর না হলে উৎপাদ আলাদা করে ফেলতে হবে। তাহলে এখানে আমি 2টা জিনিস পড়াচ্ছি, উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি 0 হয়, আর বলছি উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় 3টা। খোলা পাত্রে বিক্রিয়া করে যাতে গ্যাস চলে যেতে পারে, অদক্ষেপ আলাদা করে, আর হচ্ছে উৎপাদকে ধরেই আলাদা করে ফেলবো। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। 2টা বিক্রিয়া নেই, একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। এরপর চাপবো, দেখি কমেন্ট সেকশনে কি অবস্থা। স্মগের পিএইচটা একটু আমাকে লিখে দাও। স্মগের পিএইচটা সবাই একটু আমাকে লিখে দিবা। এরপর খেয়াল করো, কি লিখছি, বিক্রিয়ার হার, আর কি লিখছি, বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার ধ্রুবক প্রতি একক সময়ে, কি বললাম কথাটা, একক সময়ে বিক্রিয়ক বিক্রিয়া করতেছে। তাহলে
বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, উৎপাদ তৈরি হচ্ছে। তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি বা উৎপাদের ঘনমাত্রা হ্রাস। প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি বা উৎপাদের ঘনমাত্রা হ্রাসের হারকে বলে বিক্রিয়ার হার। এটা কি পরীক্ষা আসবে? না ভাই, নেভার। এটা কখনোই পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে বিক্রিয়ার হারের একক কোনটা। তো সময় বলছো একক সময়, নিচে দাও সেকেন্ড দিলাম। ঘনমাত্রা পরিবর্তন হবে, দাও উপরে কি হলো, তার একক কি দাঁড়ালো, মোল পার লিটার সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো আগেও আসছে। তাহলে বিক্রিয়ার হারের একক আমাদের সবার পাচ্তে হবে, মোল পার লিটার পার সেকেন্ড। চলে আসি হার ধ্রুবকে। হার ধ্রুবকের একক কেমনে বের করব? আগে আসি একটু ক্রম পড়ায় আসি। বিক্রিয়ার ক্রম, মানে ক্রম তো অনেক আগের জিনিস। শোনো, একটা বিক্রিয়ার গতি যে কয়টা বিষয়ের উপর নির্ভর করে। একটা বিক্রিয়া ঘটার কারণ বা একটা বিক্রিয়ার গতি যে বিষয়গুলোর উপর নির্ভর করে তাকে বলে বিক্রিয়ার ক্রম। মনে করো দেখো, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে। এখন এখানে বেসিক কথা, সমস্যা কোথায় হবে এই বিক্রিয়ায় বা এই বিক্রিয়ার ক্রম কত, কিভাবে বুঝবা? ভাই এই বিক্রিয়াটা স্বাভাবিকভাবে হয় না। এই বিক্রিয়া হতে হলে সূর্যের আলো লাগে। এখন সূর্যের আলো এই বিক্রিয়াটা ঘটাইছে। তাহলে বিক্রিয়ার গতি না হাইড্রোজেনের উপর ডিপেন্ড করতো না ক্লোরিনের উপর ডিপেন্ড করতো। ডিপেন্ড করতো কার উপর? সূর্যের আলোর উপর। তাহলে কয়টা বিষয়ের উপর নির্ভর করছে? একটা, দুইটা, তিনটা, কোনটা? খেয়াল করো, বিক্রিয়াটা ঘটছে কার জন্য? সূর্যের আলোর জন্য। এখন সূর্যের আলো কি কোনো পদার্থ? না ভাইয়া, সূর্যের আলো তো কোনো পদার্থ না। তাহলে এই বিক্রিয়াটা কি হবে? শূন্য ক্রম বিক্রিয়া। কারণ এই বিক্রিয়ার গতি কারো উপর ডিপেন্ড করে না। আমাকে কি বুঝো? একটা বিক্রিয়ার গতি কার উপর ডিপেন্ড করলো? কার এমন বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে বা প্রভাবকের উপর ডিপেন্ড করে, এটাকে বলে ক্রম। এটা পরীক্ষা কখনো আসবে না, শুধুমাত্র বললাম তুমি একটা আইডিয়া রাখো। এখন কথা হচ্ছে, তাহলে কি ভাই এটা আমি দেখে বুঝতে পারবো বিক্রিয়া দেখে যে ভাই এটা কত ক্রম বিক্রিয়া? না ভাইয়া, তুমি এটা কখনো বুঝতে পারবে না। তোমার ল্যাবে যে বিক্রিয়া করে দেখতে হবে যে হ্যাঁ এটার উপর নির্ভর করে, এটার উপর নির্ভর করে না। তাহলে বিক্রিয়ার ক্রম কখনোই আমি বুঝতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? বিক্রিয়ার ক্রম মুখস্থ করার কাজ। কারণ বিক্রিয়ার ক্রম তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। কিন্তু বিক্রিয়ার ক্রম কেন লাগবে? হার ধ্রুবক বের করার জন্য। হার ধ্রুবক বের করা শিখতে হবে শূন্য ক্রম বিক্রিয়ার, প্রথম ক্রম বিক্রিয়ার, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার। তো একটা বিক্রিয়ার যা ক্রম, সবসময় মনে রাখবা, যা ক্রম, একটা বিক্রিয়ার ক্রম যা, সেই কয়টা ঘনমাত্রা দিয়ে তুমি ভাগ দিবা বিক্রিয়ার হারকে, তাহলে হার ধ্রুবক একক পাবা। একটু কঠিন লাগবে এই জায়গাটা, একটু সবাই আবার মনোযোগী হই, সবাই আবার খেয়াল করি। মনে করো একটা বিক্রিয়া শূন্য ক্রম বিক্রিয়া, তাহলে তুমি এর ঘনমাত্রা বিক্রিয়ার হার ধ্রুবক একক কি? সবসময় উপরে কি হবে? হারের একক হবে বিক্রিয়ার হার। প্রথম ক্রমে চলো, বিক্রিয়ার হার। দ্বিতীয় ক্রমে চলো, সবসময় আমি কি দিয়ে ভাগ দিব? উপরে কাকে রাখবো? বিক্রিয়ার হারকে। তাহলে নিচে কে থাকবে ভাই? শূন্য ক্রম বিক্রিয়ায় একটাও ঘনমাত্রা থাকবে, নিচে হচ্ছে 1 অনলি। মানে শূন্য ক্রম বিক্রিয়ায় হার আর হার ধ্রুবকের একক দুইটাই সেম। প্রথম ক্রম বিক্রিয়ায় নিচে একটা ঘনমাত্রা আনবো। প্রথম ক্রম একটা ঘনমাত্রা আনো, ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। এই মোল পার লিটার, এই মোল পার লিটার কেটে দাও। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া একক কি? পার সেকেন্ড। দ্বিতীয় ক্রম বিক্রিয়ায় খেয়াল করো, আমি উপরে সবসময় কি দিতে বলছি? বিক্রিয়ার হার। আমি কি বলছি? বিক্রিয়ার হার ডিভাইডেড বাই যে কয়টা ক্রম সেই কয়টা ঘনমাত্রা। তাহলে উপরে অলওয়েজ বিক্রিয়ার হার। তাহলে দ্বিতীয় ক্রমে খেয়াল করো, উপরে বিক্রিয়ার হার কি আছে? মোল পার লিটার পার সেকেন্ড।
নিচে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তাহলে দুইটা ঘনমাত্রা দাও, মোল পার লিটার, মোল পার লিটার, বাদ দাও, তাহলে কি হলো লিটার পার মোল পার সেকেন্ড। আমার এই জায়গাটা খুব কঠিন, আমি আবারও বলছি, সবাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। বিক্রিয়ার হার, হার ধ্রুবক, তাহলে শূন্য ক্রম বিক্রিয়ায় উপরে দিছি বিক্রিয়ার হার, নিচে দিছি 1, তাহলে শূন্য ক্রম বিক্রিয়া একক কি দাঁড়াইছে মোল পার লিটার পার সেকেন্ড। প্রথম ক্রম বিক্রিয়ায় একটা ঘনমাত্রা ভাগ দিছিলাম, তাই মোল পার লিটার কেটে গেছিল, তাই শুধুমাত্র প্রথম ক্রম বিক্রিয়া ছিল পার সেকেন্ড, আর দ্বিতীয় ক্রমে দুইটা ছিল, তাই উল্টে কি হয়েছিল লিটার পার মোল পার সেকেন্ড। সবাই কি জায়গাটা বুঝতে পারছো? তাহলে আমার কাজ বিক্রিয়ার হারের একক জানা, মোল পার লিটার পার সেকেন্ড। এরপর যে কয়টা ক্রম, যদি বলে প্রথম ক্রমের একক বলো, তুমি একটা ঘনমাত্রা দিয়ে ভাগ দিয়ে দিবা, দ্বিতীয় ক্রম বলো তাহলে দুইটা ঘনমাত্রা দিয়ে ভাগ দিবা, আর শূন্য ক্রম বললে কোন ঘনমাত্রা দিয়ে ভাগ দিবা না, বলবো মোল পার লিটার পার সেকেন্ড। আমার কথা ক্লিয়ার? তাহলে তোমাদের কাজ হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার, শূন্য ক্রম না, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক লিখে দেওয়া। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা লিখে দাও। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা লিখে দাও। না, মার্জিয়া ইসলামের কমেন্ট দেখতে পাচ্ছি, তাইম সিদ্দিকের কমেন্টও দেখতে পাচ্ছি, ইনভিজিবল হয়নি। ওকে, এইটুকু বাদ হবে। এবার আসি আমরা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। একটা কোশ্চেন, জাতীয় কোশ্চেন, তাপমাত্রার পরিবর্তন 10 ডিগ্রি সেলসিয়াস, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে আর্হেনিয়াস বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করছে। কি আলোচনা করতে বললাম? আর্হেনিয়াস, এবং আর্হেনিয়াস বলছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিবেগ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিবেগ বৃদ্ধি পায়, গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণে সংঘর্ষ হয়, গতিবেগ বৃদ্ধি পায়, বুঝতেই তো গতিবেগ কি হয় বৃদ্ধি পায়, এরপর কি হচ্ছে সংঘর্ষ হচ্ছে, এবং এই সংঘর্ষের ফলে এখন সবাই কি লাভ করতেছে? সক্রিয়ণ শক্তি লাভ করতেছে। তাহলে কি বললাম? বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে কথা বলছে আর্হেনিয়াস। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিক্রিয়ার হার দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পায়। একটা বললাম যে সর্বপ্রথম কি হয়? গতিবেগ বৃদ্ধি পায়, এরপর কি হয়? সংঘর্ষের হার বৃদ্ধি পায়, এবং সবার লাস্টে মনে একবার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পায়। এটুকু মনে রাখতে হবে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে। সবাই আমাকে বলো, উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন কত? দেখতেছি। এটা কি ব্লার? এটা হালকা, একদম হালকা মাইনর লেভেলের ব্লারিং। উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন কত? এটা সবাই আমাকে বলে দাও। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করো এরপর। না না, সমস্যা নেই, ঠিক আছে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার কমেন্ট আসছে। আচ্ছা, এবার খেয়াল করো। তাহলে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য বিক্রিয়ার হার কয় গুণ বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ। 2 থেকে 3 গুণ গতিবেগ বৃদ্ধি পায়, সংঘর্ষের সৃষ্টি হয়, সক্রিয়ণ শক্তি লাভ করে। ঠিক আছে, এরকম মনে রাখতে হবে। আচ্ছা, একটা বিষয় একটু বলি ভাই, সক্রিয়ণ শক্তি কি? এটা হচ্ছে তুমি, এটা তুমি, আর এটা হচ্ছে যে ছেলে, তার ক্ষেত্রে এটা তার গার্লফ্রেন্ড, যে মেয়ে এটা তার বয়ফ্রেন্ড। ঠিক আছে, তা তুমি আর তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমরা বিয়ে করতে চাও। তোমরা কি করতে চাও? বিয়ে করতে চাও। তো বিয়ে করার জন্য বাসায় বলতে হবে, বাসায় রাজি করাতে হবে। এর জন্য তোমার যে সাহসটা দরকার, একটা বিক্রিয়কের ক্ষেত্রে এটাই হচ্ছে তার সক্রিয়ণ শক্তি। একটা বিক্রিয়কের ক্ষেত্রে এটাই তার কি বললাম? সক্রিয়ণ শক্তি। বুঝে খেয়াল করিও। তাহলে একটা বিক্রিয়ক X
একটা ওয়াই, এরা ন্যূনতম যে শক্তি অর্জন করে, মনে করো এই পর্যন্ত উঠতে হবে বিক্রিয়া করার জন্য, এই যে পাশে উৎপাদ, তাহলে উৎপাদ হইতে হলে ওদের ওই শক্তিটা অর্জন করতে হবে। এই ন্যূনতম যে শক্তি অর্জন করা লাগবে এটাকে আমি বলতেছি সক্রিয়ণ শক্তি। তাহলে ন্যূনতম যে শক্তি অর্জন করা লাগবে এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে যদি এই বিক্রিয়কদের জন্য আমি সক্রিয় শক্তিটা নিচে নামাই দিই, লাভ দিয়ে 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 চলে যাবে, অনেক উপরে উঠাই দিচ্ছি, যাই কিন্তু খুব কষ্ট হবে। তাহলে সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার হারের ব্যস্তানুপাতিক। এটা ভুল হয়, খুব ভুল হয়, যে আমরা ভাবো কি শক্তি, তাহলে মনে হয় সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার হারের সমানুপাতিক। না ভাইয়া, সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার হারের ব্যস্তানুপাতিক। সক্রিয় শক্তি কমে গেলে দ্রুত দ্রুত এটা অর্জন করে বিক্রিয়া করে ফেলে। মনে একবার, সক্রিয় শক্তি হচ্ছে ন্যূনতম সেই শক্তি যেটা অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, এরকম মনে একবার। এখন এই কথা মনে রাখি, তো যেটা বলতেছিলাম যে বিক্রিয়া করতে হলে সর্বনিম্ন যে শক্তি বা বিয়ে করতে হলে সর্বনিম্ন যে সাহস, সেটাই হচ্ছে সক্রিয়ণ সাহস। আমাদের বুঝছো, সক্রিয়ণ সাহসের মাধ্যমে তুমি বিয়ে করতে পারো, সক্রিয় শক্তির মাধ্যমে তুমি বিক্রিয়া করতে পারো। তোমার জীবনে দুটাই আসবে, যদি তুমি মেডিকেলে ভালো মেডিকেল চান্স পাও। কোনোটাই আসবে না, বা আসলেও মনের মতো হবে না যদি ভালো জায়গায় চান্স না পাও। তো কি বলতেছিলাম হচ্ছে সক্রিয় শক্তির কথা। এর আগে একটু বলি, বিক্রিয়া সংগঠনের শর্ত আছে। বিক্রিয়া সংগঠনের শর্ত তো তোমরা জানো, সমেতদা হচ্ছে মুভি স্পেশালিস্ট, আমি আসলে মুভি সেগমেন্টে খুব উইক। তারপরেও আমাকে একদিন সমেতদা বলছে যে ভাইয়া চলো বিশ্ব সুন্দরী দেখে আসি, খুলনা একটা সিনেমা হলে চালাচ্ছে। আমি তো আবার ওই মেয়েটার নাম বলে গেছি, শিট, কি জানি নাম, সজলে যে নুসরাত ফারিয়া, না না পরিমণি। এই পরিমণির খুব ভক্ত হচ্ছে সে আপাই। তো পরিমণি একটা মুভি আসছে, চলো দেখে আসি। আমি বলছি না ভাই যাবো না। তো মুভি না দেখার পর আমি, দাদা বললো যে না, কান্নাকাটি শুরু করতে, দাদা বলছে দাদা আমি নিতেই যাবো। আমি বলছি মুভি দেখা লাগবে না, আমি এখান থেকে কাহিনী বলে দিচ্ছি কি হবে। বলছে কি বলো কি হবে। আমি বলছি প্রথমে বাপ মা থাকবে শাবানা আর আলমগীর, তো শাবানা আর আলমগীরের একটা প্রেম হবে, প্রেম হওয়ার পরে ওদের হচ্ছে বিয়ে হবে, বিয়ের পরে ওই দুই একটা একটু বিয়ে লাল শাড়ি পরে যাবে, তারপরে হচ্ছে গান শুরু হবে। এক গানের মধ্যে মোটামুটি বাচ্চা হয়ে যাবে, নায়কও বাচ্চা হবে এই পাশে, নায়িকা হবে ওই পাশে। তো নায়ক নায়িকা হয়ে যাওয়ার পরে তো একটা অন্যরকম ব্যাপার স্যাপার বুঝে, এক গানের মধ্যে বাচ্চা হবে, বাচ্চারা প্রথমে আঁটতে দেখাবে, পরে দেখাবে বাচ্চা দৌড়াচ্ছে, মানে অন্যরকম তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে। তো বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার পর কলেজে যাবে, কলেজে যে নায়িকা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, নায়ক দৌড়ায় নামতেছে, হঠাৎ করে সবার আগে হবে সংঘর্ষ। সংঘর্ষ হওয়ার পর নায়িকার হাতের বইগুলা পড়ে যাবে, নায়িকা নায়কের হাতের উপর পড়বে, এরপর সিঁড়ি দিয়ে গড়াতে নিচ পর্যন্ত আসবে। এই গড়ানো 5 মিনিট ধরে চলবে, অথচ বাচ্চা বড় হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। কি সায়েন্স, ইজ ইট পসিবল? এই হয়। দেখো সবারই কি হতে হবে, সংঘর্ষ হতে হবে। সংঘর্ষ হতে হবে এমন শক্তি দিয়ে যেন নায়িকা উড়িয়ে না চলে যায়। দেখা গেল কি যে তোমরা ভাবলা যে ঠিক আছে তাহলে মেডিকেলে যাই, আমার একটা সংঘর্ষ বললে ছেলে দৌড়াইতে যাচ্ছে উসাইন বোল্টের মতো, আর মেয়ে নিশ্চল বস্তুর মতো দাঁড়ায় আছে ডিম্বাণুর মতো, আর ছেলে উসাইন বোল্টের মতো দৌড়াচ্ছে। যে লাগলো এক লাঠি, মেয়ে উড়ে চলে গেল, একদম খুলনা চলে আসলো, ঢাকা মেডিকেলে উড়ে খুলনা এসে পড়লো। তাই তো হবে না, সংঘর্ষের শক্তি হতে হবে ন্যূনতম, যাতে হাতের উপর এসে পড়ে। তাই দ্বিতীয়টা কি মনে রাখতে হবে, ন্যূনতম শক্তি সহযোগী হতে হবে। আর সর্বশেষ মনে করো যে ছেলে ধাক্কা দিয়ে উপরের দিকে দৌড় দিল, আর মেয়ে নিচের দিকে গড়াতে পড়লো, তাইলে হইলো দিক হইতে হবে দুজনের একই এবং নির্দিষ্ট। তাই থার্ড হচ্ছে নির্দিষ্ট দিক বিন্যাস। তাহলে বিক্রিয়া সংগঠনের শর্ত কয়টা? 3টা। সংঘর্ষ হতে হবে, ন্যূনতম শক্তি সহযোগী হতে হবে, নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগী হতে হবে। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বিক্রিয়ার হার কয় গুণ বৃদ্ধি পায়? সবাই হাহা দিচ্ছে, আল্লাহ। তো দেখো
প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বিক্রিয়ার হার কয় গুণ বৃদ্ধি পায় এটা বলবা। তো আমি যেটা বলতেছিলাম বিক্রিয়া সামান্য শর্তাবলী সংঘর্ষ হতে হবে, ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে, নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হতে হবে। যে কোনো বিক্রিয়া আন্দাজে আমি বললাম x y z একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? তো যে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আন্দাজে বললে হলো 55 কিলোজুল। যে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত বলবা? 55 কিলোজুল। মানে অ্যাজ এ হোল এভারেজ একটা হিসাব করছি, যে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত হতে পারে? 55 কিলোজুল। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, এটুকু মনে রাখলে হবে। এরপর চলো দুই থেকে তিন কমন আসছে। এরপর একটা বিষয় একটু খেয়াল করি, প্রভাবক। বলো তো বিক্রিয়া সংগঠনের দ্বিতীয় শর্ত কি? সংঘর্ষ হতে হবে নাকি ন্যূনতম শক্তি নাকি নির্দিষ্ট দিক বিন্যাস? কোনটা? কমেন্ট করে আমাকে জানাও। প্রভাবকগুলা কোন ব্লক মৌল? ডি ব্লক মৌল। সব ডি ব্লক মৌল না ভাই, সব তো না, অবস্থান্তর বাদে অবস্থান্তর গুলো আসে। অবস্থান্তর বাদে কি কি আছে ওইগুলা কিন্তু প্রভাবক হতে পারবে না। তাহলে প্রভাবকগুলো হচ্ছে সব ডি ব্লক মৌল। এরা কি বিক্রিয়া শেষে পরিবর্তিত হয়? না, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। প্রভাবক সক্রিয়ণ শক্তি বাড়ায় না কমায়? এরা বিক্রিয়ার বেগ বাড়ায়। তাহলে সক্রিয়ণ শক্তি কি করবে? বাড়াবে না কমাবে? খেয়াল করো, এইটা একটা বিক্রিয়া হচ্ছে, এই যে সক্রিয় শক্তি এইখানে উঠে তারপর নাম লাগছে। যদি সক্রিয় শক্তিটা এরকম করে দিতে পারে তাহলে সহজে গেল না? তাই সক্রিয় শক্তির স্তরটা যদি নিচে নামায় দেয় তাহলে বিক্রিয়কের যেতে সুবিধা হয়। তাই প্রভাবক সক্রিয়ণ শক্তি কমায়। কি বললাম? বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু সক্রিয়ণ শক্তি কি করে? কমায়। প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমায়। ডি ব্লক মৌল প্রভাবকের আবিষ্কারক বলবা বার্জেলিয়াসকে, আর সংজ্ঞা প্রদান করে অসওয়াল্ড। এটা পরীক্ষা আসবে না। আবিষ্কার করছে বার্জেলিয়াস। কোন ব্লক মৌল? ডি ব্লক। সব ডি ব্লক না ভাইয়া, অবস্থান্তরগুলো। অবস্থান্তর কারা? যাদের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে। ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, পরিপূর্ণ পূর্ণ হলেও হবে না, শূন্য হলেও হবে না। এরা দিন শেষে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এরা বিক্রিয়ার বেগ বাড়ায় আর সক্রিয় শক্তি কমায়। কথা কি ক্লিয়ার? মনে থাকবে সবার? আচ্ছা, ওকে। একটা এভারেজ যে কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত হয়? এভারেজ যে কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত হয় একটু আমাকে বলো তো। ওকে, চলো সামনে এগোই। প্রভাবক আছে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক নাম্বার দেখো, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক, আদিষ্ট প্রভাবক। তাহলে প্রভাবক কয় প্রকার আছে? 4 প্রকার। বলো কি কি? ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক, আদিষ্ট প্রভাবক। স্বপ্রভাবক আমার নাম কি জানো? বাসায় আমাকে সবাই সুমন বলে ডাকে। আমার বাসায় আমাকে সবাই সুমন বলে ডাকে। মানে স্বপ্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ। স্বপ্রভাবক কি বললাম? ম্যাঙ্গানিজ। ধনাত্মক প্রভাবক হচ্ছে MnO2। তাহলে দেখো এটা কিন্তু ভুলাবা, এটা ভুল করবা, খেয়াল করো। ধনাত্মক হচ্ছে MnO2 আর ঋণাত্মক হচ্ছে ম্যাঙ্গানাস Mn2+। কথা কি ক্লিয়ার? এটুকু মনে রাখতে হবে। ঋণাত্মক প্রভাবক কি কি আছে? অনেকগুলো আছে। ফসফরিক অ্যাসিড আছে, গ্লিসারিন আছে, তারপরে হচ্ছে ইথিলিন গ্লাইকল আছে, অনেকগুলো আছে, ইথানল আছে। স্বপ্রভাবক বলছি Mn2+।
আর আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফাইড, আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড। সুন্দর করে লিখি, আমার হাতের লেখা তো এত খারাপ না। তাহলে স্বপ্রভাবক হচ্ছে বললাম ম্যাঙ্গানাস আয়ন, আবিষ্ট প্রভাবক হচ্ছে Na2SO3 সোডিয়াম সালফাইড, ঋণাত্মক প্রভাবক হচ্ছে ফসফরিক অ্যাসিড, গ্লিসারিন আর ইথিলিন গ্লাইকল, আর ধনাত্মক প্রভাবক হচ্ছে MnO2। প্রভাবক কয় প্রকার আছে? 4 প্রকার আছে। এই পার্টটুকু আমাদের পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। খেয়াল করো। তাহলে আবার বলো, প্রভাবক কয় প্রকার? 4 প্রকার। বলো কি কি? ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক। ধনাত্মক হচ্ছে MnO2, ঋণাত্মক বললাম ফসফরিক অ্যাসিড, গ্লিসারিন, ইথিলিন গ্লাইকল। স্বপ্রভাবক হচ্ছে বললাম ম্যাঙ্গানাস আয়ন, আর আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড। আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড, ঠিক আছে? এরপর প্রভাবককে উৎসাহ দিব না ক্ষতি করব? মনে করো আমি তো গান গেতে চাই, আমি গান গেতে ছবি আঁকতে খুব পছন্দ করি, কিন্তু তুমি যদি আমাকে উৎসাহ না দাও তাহলে কিন্তু আমি গান গাবো না। আর তোমার উৎসাহ দিতে হবে কিভাবে? তুমি কি তালি দিবা? না না না, তালি দিবা না, তুমি আমাকে কমেন্ট করে জানাবা ভাইয়া উৎসাহ উৎসাহ, তাহলে আমি উৎসাহিত হব। তাহলে তুমি আমাকে উৎসাহ দিতে পারো কিভাবে? উৎসাহ উৎসাহ বলে। এটা তো সবসময় মনে রাখবা যে প্রভাবককে যারা উৎসাহিত করে এরা প্রভাবক সহায়ক, আর যারা বলে না তুমি বিক্রিয়া করতে পারবা না এরা হচ্ছে প্রভাবক বিষ। তাহলে প্রভাবক বিষ আছে আর প্রভাবক সহায়ক আছে। প্রভাবক বিষ কি কি আছে? ধুলাবালি, সালফার গুঁড়া, ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড। ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড। আর প্রভাবক সহায়ক হচ্ছে মলিবডেনাম। তাহলে প্রভাবক সহায়ক কি বললাম? মলিবডেনাম। আর প্রভাবক বিষ কি বললাম? ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড। ওকে, প্রভাবক নিয়ে যেটুকু পড়ালাম একটু আরেকবার দেখো, 10 সেকেন্ড সময় নাও। ওকে, এখন উৎসাহ দিলাম, এখন তো গান গাবো না, এখন তো গান গাবো মুডে না। আমাকে বলবা যে স্বপ্রভাবক বা অটোপ্রভাবকের উদাহরণ কি? স্বপ্রভাবক বা অটোপ্রভাবকের উদাহরণ আমাকে বলবা, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড তৈরি করার দুইটা পদ্ধতি আছে, একটা নাম হচ্ছে লেগ প্রকোষ্ঠ পদ্ধতি আর একটা নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। লেগ প্রকোষ্ঠ পদ্ধতি, স্পর্শ পদ্ধতি। লেগ প্রকোষ্ঠ পদ্ধতিতে প্রভাবক হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর স্পর্শ পদ্ধতিতে প্রভাবক হচ্ছে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তো ভাই দেখো, স্পর্শ এই লেগ প্রকোষ্ঠ পদ্ধতিতে প্রথমে তৈরি হয় কি? সব পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড, তারপর সালফার ডাইঅক্সাইড, এরপর সালফিউরিক অ্যাসিড। তো দেখো এই নাইট্রিক অক্সাইড তো গ্যাস, তাহলে লেগ প্রকোষ্ঠ পদ্ধতি এটা হচ্ছে সমসত্ব প্রভাবক। সমসত্ব মানে কি? বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক। এই তিন ব্যক্তি যদি একই মাধ্যমে থাকে, যে বিক্রিয়ক গ্যাস সালফার আর অক্সিজেন, প্রভাবক নাইট্রিক অক্সাইড এটাও গ্যাস, উৎপাদ সালফার ডাইঅক্সাইড এটাও গ্যাস, তাহলে এটা হচ্ছে সমসত্ব প্রভাবক। বিক্রিয়ক সালফার আর অক্সিজেন, সালফার আর অক্সিজেন বিক্রিয়া করতেছে, কিন্তু প্রভাবক হচ্ছে প্লাটিনাম, এটা কঠিন, তাহলে এটা গ্যাস, উৎপাদও গ্যাস, কিন্তু প্রভাবক তো কঠিন, তাহলে এটা অসমসত্ব। তাহলে সমসত্ব হতে হলে বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক তিনজনকে একই মাধ্যমে থাকতে হবে। অসমসত্ব হলে যে কোনো একটা অন্য মাধ্যমে তৈরি গেলে কি হয়ে যাবে? অসমসত্ব। তো মনে রাখতে হবে লেগ প্রকোষ্ঠ পদ্ধতি যেটা এটা হচ্ছে সমসত্ব পদ্ধতি, আর স্পর্শ পদ্ধতি যেটা এটা হচ্ছে অসমসত্ব পদ্ধতি। আমার ভাই ক্লিয়ার? মনে থাকবে সবার? প্রভাবকগুলা কোন ব্লক মৌল একটু বলে দাও তো আমাকে। ওকে, এনজাইম। এনজাইম মানে হচ্ছে প্রোটিন। আমাদের বাড়িতে কত হাজার এনজাইম পাওয়া গেছে? 30,000। প্রথম আবিষ্কৃত এনজাইমের নাম কি? জাইমেস। তাহলে প্রথম আবিষ্কৃত এনজাইম কোনটা? জাইমেস।
মনে রাখবা সয়াবিনে পাওয়া যায় কোনটা, এটা পরীক্ষায় আসবে, ইউরিয়াস। তাহলে বললাম এনজাইম মানে প্রোটিন, বডিতে পাওয়া যায় কতগুলা, 30,000। প্রথম আবিষ্কৃত কোনটা, জাইমেস। সয়াবিনে পাওয়া যায় কোনটা, ইউরিয়াস। আমাকে এটা বলে দাও তো, H2O3 কি, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, সহপ্রভাবক না মিশ্র প্রভাবক, নাকি প্রভাবক সহায়ক, নাকি প্রভাবক বিষ? H2O3 এটা কি হবে একটু কমেন্ট করে সবাই জানো। ওকে, আচ্ছা এই পর্যন্ত পারলে মোটামুটি আমি খুশি। এরপর চলো আমরা নেক্সট টপিকে যাই। খেয়াল করো, ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্র দিচ্ছে দুজনের নাম থাকতে হবে সবার আগে, পি ভাগে আর গুল্ডবার্গ। তাহলে মনে রাখবা গুল্ড ভাগ আর পি ভাগ, যাই হোক ওদের আমি ভাগতে বললাম। তো মনে রাখবা ভরক্রিয়া তোমরা ভাই দিচ্ছেও না, তোমাদের মধ্যে যারা ভেগে যাচ্ছে তাদের ডাক দাও, ডাক দিয়ে লাইভে জয়েন করতে বলো। খেয়াল করো, তাহলে বললাম ভরক্রিয়ার সূত্র কে কে দিছে, গোল্ডবার্গ দিছে আর পি বার্গ দিছে। কে কে দিছে বললাম বলো, গোল্ডবার্গ আর পি বার্গ দিছে ভরক্রিয়ার সূত্র। এখানে মনে রাখতে হবে সক্রিয় ভর বিক্রিয়ার হারের সমানুপাতিক। কি বললাম, সক্রিয় ভর বিক্রিয়ার হারের সমানুপাতিক। এখন ভাই কথা হচ্ছে এই সক্রিয় ভর কথাটাই তো বুঝলাম না। তো মনে রাখবা গ্যাসের ক্ষেত্রে সক্রিয় ভর হিসেবে ব্যবহার করি আংশিক চাপকে। তাহলে গ্যাসের সক্রিয় ভর কোনটা, আংশিক চাপ। তরলের সক্রিয় ভর কোনটা, ঘনমাত্রা। তাহলে তরলের সক্রিয় ভর কোনটা, ঘনমাত্রা। গ্যাসের সক্রিয় ভর কোনটা, আংশিক চাপ। ভরক্রিয়া সূত্র কে দিছে, পি ভাগে দিছে আর গোল্ডবার্গ দিছে। এটুকু মনে রাখলেই হবে। ভরক্রিয়া সূত্র কে দিছে, পি ভাগে দিছে আর গোল্ডবার্গ দিছে। ঠিক আছে, এবার কয়েকটা কোশ্চেন করে ফেলি, তোমরা একটু উত্তর দাও। বলো তো এনজাইম পাওয়া যায় কতগুলা, এনজাইম পাওয়া যায়, এনজাইম পাওয়া যায় কতগুলা একটু কমেন্ট করে আমাকে জানাও। এরপর বলবা যে সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম কোনটা। এরপর খেয়াল করো, একটা বিক্রিয়ার যখন সম্মুখ বিক্রিয়ার বেগ আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হয়ে যায় তাকে আমি বলি সাম্যাবস্থা। কি বলি, সাম্যাবস্থা। সাম্যাবস্থায় বৈশিষ্ট্য আছে চারটা। কয়টা, চারটা। কি কি, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা, উভয় দিক থেকে সুগম্যতা এবং সাম্যের স্থায়িত্ব। এটা কিন্তু খুব ভোলা যায়। কেমন হবে দেখো, পরীক্ষায় দিবে বিক্রিয়ার ভূমিকাহীনতা, উভয় দিক থেকে অসম্পূর্ণতা, প্রভাবকের স্থায়িত্ব, সাম্যের সুগম্যতা, উভয় দিক থেকে ভূমিকাহীনতা, প্রভাবকের অসম্পূর্ণতা, বিক্রিয়ার স্থায়িত্ব, সাম্যের সুগম্যতা, সাম্যের অসম্পূর্ণতা। যে কোনো কিছু দিয়ে দিতে পারে, ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা, উভয় দিক থেকে সুগম্যতা, সাম্যের স্থায়িত্ব। রিপিট করো, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা, উভয় দিক থেকে সুগম্যতা, সাম্যের স্থায়িত্ব। বলো কি কি বললাম, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা, সাম্যের স্থায়িত্ব আর উভয় দিক থেকে সুগম্যতা। একটা বিক্রিয়া দুই দিক থেকে সুগম্য কিনা এটা বোঝার জন্য আমি ট্রেসার আয়োডিন টেস্ট করি। কি টেস্ট করি, ট্রেসার আয়োডিন টেস্ট। কি টেস্ট করি বললাম,
ট্রেসার আয়োডিন টেস্ট। ট্রেসার হিসেবে ইউজ করা হয় আয়োডিন 53/128। ট্রেসার হিসেবে কি ইউজ করা হয় আয়োডিন 53/128। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। দুইটা বিক্রিয়া পড়াই দিই। হাইড্রোজেন আয়োডিনের বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, আর নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এখানে মনে রাখবা সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড থাকে 80%, আর হাইড্রোজেন আয়োডাইড থাকে 20%। তাহলে হাইড্রোজেন আয়োডাইড থাকে কত পার্সেন্ট 80%, আর হাইড্রোজেন আয়োডিন থাকে 20%। আর এখানে সাম্যাবস্থায় অ্যামোনিয়া থাকে 7%, নাইট্রোজেন আয়োডিন থাকে 93%। এই চারটা সংখ্যা ভুলায় সবাই খেয়াল করো। সজল আমার একটু খাওয়ার পানি দরকার। তাহলে হাইড্রোজেন আর আয়োডিন কত পার্সেন্ট থাকে 20%, হাইড্রোজেন আয়োডাইড কত 80, নাইট্রোজেন আয়োডিন কত পার্সেন্ট 93%, অ্যামোনিয়া কত পার্সেন্ট 7%। ট্রেসার হিসেবে ইউজ করি আয়োডিন 53/128। কি ইউজ করি বললাম আয়োডিন 53/128। পানি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। পানির আয়নিক গুণফল আবিষ্কার করছে দুইজন, কোলরাস আর হেডউইলার। ভাই আমার এটা বলতো যে গ্যাসের ক্ষেত্রে সক্রিয় ভর কোনটা, এটা একটু আমাকে জানো। ওকে, তাহলে পানির আয়নিক গুণফল কোলরাস আর হেডউইলার। এটা হচ্ছে কি বললাম দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। হাইড্রোজেন ঘনমাত্রা 10⁻⁷, হাইড্রোজেন ছিল 10⁻⁷। তাহলে আয়নিক গুণফল কত দাঁড়ালো 10⁻14। বইতে লেখা আছে একক নাই, পরীক্ষায় যদি আসে একক নাই তুমি বলবা জি ভাই এখন একক নাই, কিন্তু আমি জানি হাইড্রোজেন হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার, হাইড্রোক্সিলের ঘনমাত্রাও 10⁻⁷ মোল পার লিটার। তাহলে টোটাল কত হলো 10⁻14 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। এটাই কিন্তু পানির আয়নিক গুণফলের একক। তাহলে আয়নিক গুণফলের একক কিন্তু আছে, এবং সেটা কি মোল স্কয়ার পার লিটার স্কয়ার। কিন্তু যদি পরীক্ষায় একক নাই অপশনে থাকে তুমি একক নাই দেখাবা। বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত 55.5 মোলার। সবাই একটু দেখে এটা লিখো, এটা কত পরীক্ষায় আসবে 2020 লিখে রাখবা। বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত 55.5 মোলার। পানি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। পানির আয়নিক গুণফল নির্ণয় করতে কোলরাস আর হেডউইলার। বললাম হাইড্রোজেনের ঘনমাত্রা কত 10⁻⁷ মোল পার লিটার, হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত 10⁻⁷ মোল পার লিটার। টোটাল কত হলো 10⁻14 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই ভাইয়া। যারা কোচিং এ ভর্তি আসছো মেইন কোচিং এ তাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে কিনা? না ভাইয়া, যারা মেইন কোচিং এ ভর্তি আছো তাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে না, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় মাস্টার ব্যাচ কি ভাইয়া? মনে করো যে অ্যাডমিশনের প্রিপারেশন নিশ্চয় এতদিন নেওয়ার পর তুমি হতাশ যে না ভাইয়া আমি এখনো স্যাটিসফাইড না, আমার আরো পড়া উচিত, তাহলে তোমার জন্য মাস্টার ব্যাচ। একটু খেয়াল করো আমার কথা। ওকে, যেটা বলতেছিলাম যে তোমার জন্য মাস্টার ব্যাচ কেন, যদি তুমি ফিল করো যে না ভাইয়া আমার প্রিপারেশন লেভেল বেস্ট হয়নি, তাহলে তোমার জন্য মাস্টার ব্যাচে আমি আর সিয়াম ভাই জিকে ইংলিশ ক্লাস থেকে শুরু করে টোটাল পুরা পড়াটা একবার রিভাইজ করাই দেবো। এটা বলতেছি না প্রত্যেক লাইন পড়াই দেবো, কারণ সব লাইন তোমার পড়ানো, আমি কঠিন জায়গাগুলো পড়াই দেবো। যে হ্যাঁ ভাইয়া এই অধ্যায়ে এই 8টা টপিক খালি ভুল যায় ভাই, তাহলে এই 8টা টপিক আমি আর সিয়াম ভাই পড়াই দিব। ভাই আমি ইংলিশ পারি না, হ্যাঁ তাহলে ইংলিশ ক্লাসগুলো আমি আর সিয়াম ভাই নিব। ভাই সাধারণ জ্ঞান 1-2 ক্লাস হলে ভালো হয়, ওকে হয় তাহলে নিব। ভাই ফিজিক্সটা একটু তাড়াতাড়ি হয়েছে, ফিজিক্স ক্লাসগুলো একটু স্লোলি হোক, এটা এই কারণে হচ্ছে মাস্টার ব্যাচ। এক্সাম ব্যাচ কি? এক্সাম ব্যাচ হচ্ছে যারা ডিএমসি স্কলারশিপ ভর্তি হয়নি, অন্যান্য কোচিং এ পড়তেছে, তবে আমাদের মাস্টার বুক মেডিথেরাপি এটা নিতে ইচ্ছুক, প্লাস তোমাদের সাথে একটু পরীক্ষাতে দেখতে ইচ্ছুক তাদের পজিশন কেমন আসে, তাদের জন্য হচ্ছে এক্সাম ব্যাচ।
তাহলে এক্সাম ব্যাচের বিষয়টা মনে হয় বুঝতে পারছো, মাস্টার ব্যাচটা বুঝতে পারছো। মাস্টার ব্যাচ অফলাইন বেসড হবে, অফলাইন বেসড হবে এবং হচ্ছে এটা জানুয়ারি থেকে শুরু হবে মাস্টার ব্যাচ মোটামুটি, এটাই শিওর থাকো। এই হচ্ছে বিষয়, খেয়াল করো। যারা গ্যারান্টি ব্যাচে আছো, অলরেডি গ্যারান্টি ব্যাচ করছো, তাদের জন্য তো আমার সেম ব্যাচ চিন্তা আছেই, তারা অবশ্যই ইনক্লুডেড। আমাদের নতুন কোনো কোর্স বা যেভাবে যেটা আসুক, অবশ্যই আমার গ্যারান্টি ব্যাচ এবং গ্যারান্টি ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট অবশ্যই থাকবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তোমাদের নিয়েই, তোমাদের রেখে আমরা কিছু কখনোই করবো না, তোমাদের দায়িত্ব শুরু থেকে নিচ্ছি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা মেনটেন করবো। এটা চলো আবার পড়ায় চলে যাই। তাহলে পানির মোলার ঘনমাত্রা কত? 55.5 মোলার। কি বললাম? পানির আয়নিক গুণফল মোল স্কয়ার পার লিটার স্কয়ার। পানির আয়নিক গুণফল লিখতে কি কোলরাস আর হেডুইলার। ভাইয়া কত টাকা দিতে হবে? মাস্টার ব্যাচ এত টাকা, এত টাকা না, ওইটা হচ্ছে ডাক্তার শ্যাম ভাই নির্ধারণ করে, অবশ্যই নির্ধারণ করবে। এক্সাম ব্যাচে ভর্তি ফি হচ্ছে 1000 টাকা, তোমরা জানো। আর মাস্টার ব্যাচে হচ্ছে পার মান্থ 12000, যেটা ছিল আর কি অ্যাজ ইউজুয়াল গ্যারান্টি ব্যাচে, সেটাই থাকবে। আচ্ছা খেয়াল করো সবাই। তাহলে পানির আয়নিক গুণফল কি বললাম? কে কে আবিষ্কার করছে? কোলরাস আর হেডউইলার। ঠিক আছে, এবার আমরা চলো অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা পড়ে আসি। সবার আগে মনে রাখবা, সবার আগে তোমার দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা। আমি একটু দেখে ফেলি। সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে। ঠিক আছে, আমরা এই তিনটা নিয়ে একটু পড়াশোনা করব। তাই অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা দেখবো সবার আগে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা। খেয়াল করো, এখানে সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত? +6, এখানে +5, এখানে +5। ওকে, তাহলে সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা বেশি, যার যত বেশি সে তত বেশি শক্তিশালী। তাহলে এই তিনটার মধ্যে কে বেশি শক্তিশালী? সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী। আর সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা বেশি। এখন আমাকে কি বলো, এইখানে কোন শক্তিশালী? HCl4 নাকি H2SO4? কোনটা বেশি শক্তিশালী? কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা বের করে একটু বলে দাও, এরপর খেয়াল করো। কেন্দ্রীয় পরমাণুর আকার তুমি জানো ছোট মরিচের ঝাল বেশি। কমেন্ট বক্সটা পড়ে আসি একটু। কমেন্ট ইনভিজিবল হয়ে গেছে, কমেন্টের লিমিট ক্রস হয়ে গেছে। আমি একটু পরে হচ্ছে আমার অন্য ডিভাইস দিয়ে চেক করব, জাস্ট 1 মিনিট পর সব কমেন্ট দেখব। তাহলে খেয়াল করো, যেটা বলছিলাম কেন্দ্রীয় পরমাণুর আকার তুমি জানো ছোট মরিচে ঝাল বেশি। তাহলে আকার যার যত ছোট হবে সে তত বেশি শক্তিশালী হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, কেন্দ্রীয় পরমাণুর আকার। হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার। আচ্ছা ঠিক আছে, জানলাম। হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের উপর তো অবশ্যই নির্ভর করে। তো তুমিও জানো, আমিও জানি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর লাস্ট দ্রাবকের প্রকৃতি। তাহলে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা কয়টা? 5টা। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, যার জারণ অবস্থা যত বেশি তার শক্তিমাত্রা তত বেশি। কেন্দ্রীয় পরমাণুর আকার, যার আকার কম তার শক্তি বেশি। হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার, যার যত বড় অ্যাসিড তত বেশি। এটা পরীক্ষা আসবে না, আসলে তুমি পারবা। কেমনে পারবা ভাই? খেয়াল করো, হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি। হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, চারটা লিখছি। এর মধ্যে অ্যানায়ন সবচেয়ে বড় কার? হাইড্রোজেন আয়োডাইড। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তুমি জানো নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের আয়োডিনের আকার সবথেকে বড়, তাহলে সবচেয়ে শক্তিশালী কোনটা? হাইড্রোজেন আয়োডাইড। তাহলে হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার বড় হলে অ্যাসিডের শক্তিমাত্রা বাড়ে, কিন্তু কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে শক্তিমাত্রা বাড়ে। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা বেশি হলে শক্তিমাত্রা বাড়ে। বিয়োজন ধ্রুবক যত বেশি শক্তিমাত্রা তত বেশি। দ্রাবকের প্রকৃতি, এটা একটা বিষয়। দুর্বলের কাছে গেলে নিজের বস মনে বস। যেমন খুলনায় আছি তো, আমি কি এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছি টপ লেভেলের লেকচারদের সাথে? আমি দিচ্ছি খুলনায় লেকচার। কার সাথে? এই তো বস বস একটা ফিল আসে না? বস বস
তো যেটা বলতেছিলাম যে অ্যাসিটিক অ্যাসিড পানির কাছে এসে বলে স্যার স্যার আমি দুর্বল স্যার, স্যার আমি দুর্বল স্যার আমাকে মাফ করে দেন, দুর্বল অ্যাসিড। কিন্তু অ্যামোনিয়ার কাছে যে বস সাথে বলে আমি বস, বস ইন্ডিকা। তাই অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবা অ্যামোনিয়া দ্রবণে শক্তিশালী অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অ্যামোনিয়া দ্রবণে শক্তিশালী অ্যাসিড, কিন্তু পানিতে দুর্বল অ্যাসিড। এটুকু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসবে। বিয়োজন ধ্রুবক যত বাড়বে শক্তিমাত্রা তত বাড়বে, ঋণাত্মক আয়নের আকার যত বাড়বে শক্তিমাত্রা তত বাড়বে, কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা যত বাড়বে শক্তিমাত্রা তত বাড়বে, শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর আকার যত কমবে শক্তিমাত্রা তত কমবে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এই জায়গাটা, এই জায়গা সম্পর্কে একটু সিরিয়াস থাকবা। তাইলে আমাকে বলো যে হ্যালোজেনের কোন অ্যাসিড সবথেকে দুর্বল, সবথেকে দুর্বল কোনটা একটু বলো তো। যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমাদের কোনটা অ্যাসিড সবচেয়ে দুর্বল? সকলটা পড়াইছি, দুর্বলটা দিয়ে শুরু বলো। সবাই কমেন্ট সেকশনে এটা আমাকে বলে দাও। না এখানে ঠিক আছে পেয়েছি, ওকে। সবাই কমেন্ট করো, আমি কমেন্ট দেখছি। নিগার সুলতানা কমেন্ট করছে, সাদিয়া হোসেন, তাবিদা খাতুন, শেখ তৈবা, তাইমি সিদ্দিকী, আহাদুল্লাহ শোয়েব, ওকে থ্যাংক ইউ। আরফা চৌধুরী, মিরিফা আলম। ডিএনসিএস ক্লাসের এক্সাম ব্যাচ, ডিএনসিএস ক্লাসের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ অফার এবং তোমার দায়িত্ব, তুমি আমার স্টুডেন্ট না? তোমার দায়িত্ব আমার নিয়ে না, তোমার জন্য আমি কষ্ট করতেছি না? তাহলে তুমি আমার জন্য কি করতে পারো? তুমি একটু নিজের বন্ধুদের বুঝায় বলতে পারো যে দেখো একটা সুন্দর গাইড আছে, সাথে আরো 3টা আলাদা বই আছে সাবজেক্ট ওয়াইজ মাস্টার বুক, এই 3টা বই গাইড আর সাথে আছে হচ্ছে পরীক্ষার সুযোগ, এক্সাম দেওয়ার সুযোগ টানা 30টা, সবকিছু মিলায় মাত্র 1000 টাকায় ডিএমসিএস কোর্সে ভর্তি হওয়া যাচ্ছে, তুমি যে ভর্তি হয়ে যাও। এটা বলার দায়িত্ব কার? তোমার না আমার? এটুকু করতে পারবো না? অবশ্যই পারবা, বলো তাই। চলে আসো। এবার আমরা বাফার নিয়ে পড়াশোনা করব। বাফার হচ্ছে অ্যাসিড আর ক্ষারের, অ্যাসিড এবং তার লবণ বা ক্ষার এবং তার লবণ এদের এমন মিশ্রণ যার পিএইচ পরিবর্তন প্রতিরোধ করার ক্ষমতা আছে। পিএইচ পরিবর্তন প্রতিরোধ করার ক্ষমতা আছে, পিএইচ পরিবর্তন প্রতিরোধ করার ক্ষমতা আছে বাফার। তাহলে বাফারে 1 নম্বর কথা আমার মনে রাখতে হবে যে বাফারের হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের রক্ত। রক্তের পিএইচ 0.1 পরিবর্তনে সবকিছু ঠিকঠাক চলে, ঠিকঠাক চলে, কিন্তু 0.5 পরিবর্তনে জীবন সংকটাপন্ন হয়। কতর পরিবর্তনে জীবন সংকটাপন্ন হয়? 0.5 পরিবর্তনে জীবন সংকটাপন্ন হয়। বলো কত পরিবর্তনে জীবন সংকটাপন্ন হয়? 0.5 পরিবর্তনে। আর 0.1 পরিবর্তনে সবকিছু সুষ্ঠুভাবে চলে। তাহলে কতর পরিবর্তনে সুষ্ঠুভাবে চলে? 0.1 পরিবর্তনে। কতর পরিবর্তনে সংকটাপন্ন হয়? 0.5 পরিবর্তনে। এটা বললাম রক্ত। রক্ত হচ্ছে একটা কি বললাম? বাফার। তাহলে রক্ত হচ্ছে একটা উৎকৃষ্ট বাফার। কত পরিবর্তনে সুষ্ঠুভাবে চলে? 0.1 পরিবর্তনে। কত পরিবর্তনে জীবন সংকটাপন্ন হয়? 0.5 পরিবর্তনে। ঠিক আছে, এখান থেকে এইটুকু কথা মনে রাখবো রক্ত নিয়ে, এরপর খেয়াল করো। বাফার হচ্ছে অম্লীয় বাফার হতে পারে, ক্ষারীয় বাফার হতে পারে। অম্লীয় বাফারে কোনটা স্ট্রং? অম্ল স্ট্রং না ক্ষার স্ট্রং? ক্ষারীয় বাফারে কোনটা স্ট্রং? ক্ষার স্ট্রং না অম্ল স্ট্রং? ভাইয়া মনে রাখবি অম্লীয় বাফার কি রিসিভ করতে পারে? অম্ল রিসিভ করতে পারে, তাহলে ওর মধ্যে একটু ক্ষার বেশি থাকা লাগবে। অম্লীয় বাফারে ক্ষার স্ট্রং, ক্ষারীয় বাফারে অম্ল স্ট্রং। যাই হোক, বাফার নিয়ে জাতীয় সূত্রটা পড়ে আসি, চলো। হেন্ডারসন-হিসেলবার্গ সূত্র, pH equal to pKa plus log
লবণ বাই অম্ল। কি লিখছি? pH ইকুয়াল টু pKa প্লাস লগ লবণ বাই অম্ল। এটা হচ্ছে হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন। এখানে আমার লাগবে হচ্ছে বাফার ক্রিয়া কখন সর্বাধিক হয়। যখন ক্ষারীয় বাফার হবে তখন কি হবে? POH ইকুয়াল টু PKB প্লাস লগ লবণ বাই ক্ষার। এই তো, এখন এক এক করে শুরু করি, খেয়াল করো সবাই। বাফার ক্রিয়া সর্বাধিক হবে তখনই যখন pH ইকুয়াল টু pKa হবে। pH ইকুয়াল টু কি হবে? pKa। তাহলে লগ লবণ বাই অম্ল ইকুয়াল টু 0 হতে হবে। লবণ বাই অম্ল ইকুয়াল টু 0 হতে হবে। আমি জানি যে লগ অন এর মান 0। তাহলে লগ লবণ বাই অম্ল ইকুয়াল টু লগ অন হতে হবে, লগ তুলে দাও, তার মানে লবণ বাই অম্ল, কিন্তু ঘনমাত্রা সবগুলা ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে যদি লবণ আর অম্লের ঘনমাত্রা সমান হয় তাহলে pH ইকুয়াল টু pKa হয় যখন বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক। তাহলে বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক কখন হয়? যখন pH ইকুয়াল টু pKa প্লাস লগ লবণ বাই অম্ল হয়। pH ইকুয়াল টু pKa লগ লবণ বাই অম্ল ইকুয়াল টু 0 হতে হয়, অর্থাৎ লবণ আর অম্লের ঘনমাত্রা সমান হয়। এখান থেকে এইটুকু মনে রাখলেই হবে। কথা কি ক্লিয়ার? বাফারিং রেঞ্জ কত এটা মনে রাখো, 0.1 থেকে 10। বাফারিং রেঞ্জ কত? 0.1 থেকে 10। রক্তের pH কতর পরিবর্তনে জীবন সংকটাপন্ন হয় এটা আমাকে কমেন্ট করে জানাবা। রক্তের pH কতর পরিবর্তনে জীবন সংকটাপন্ন হয় আর বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত, এই দুটো একটু কমেন্ট করে জানাও সবাই। ওকে, চলে আসি সবাই। পয়েন্ট 5 পরিবর্তন কমেন্ট করছে শেখ তোয়েবা, গাজী নাবিলা, চয়ন কুন্ডু, সুরাইয়া রহমান, জেসি, থ্যাংক ইউ। ওকে, এরপর খেয়াল করো, এরপর চলে আসবো রক্তে। চলে আসি চলো। আমি আগেই বলছি রক্ত একটা উৎকৃষ্ট বাফার। রক্তের pH হচ্ছে 7.35 থেকে 7.45। 7.35 হচ্ছে শিরা রক্তে, 7.45 হচ্ছে ধমনী রক্তে। তাহলে শিরা রক্ত হচ্ছে 7.35, ধমনীতে হচ্ছে 7.45। এরপর রক্তে বাফার আছে তিনটা: বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। কি কি বললাম বলো? বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। তাহলে রক্তে বাফার আছে কয়টা? তিনটা: বাইকার্বনেট, ফসফেট, প্রোটিন। নাই কোন বাফার? অ্যাসিটেট বাফার। কোশ্চেন আসবে যে নিচের কোন বাফারটি রক্তে পাওয়া যায় না, দেখো অপশন আছে অ্যাসিটেট বাফার, তাকাই দিবা ইনস্ট্যান্ট। খেয়াল করো, তাহলে হচ্ছে বললাম শিরায় কত? 7.35, ধমনীতে কত? 7.45। কোন কোন বাফার আছে? বাইকার্বনেট, ফসফেট, প্রোটিন। বেশি পাওয়া যায় কোন বাফার? বাইকার্বনেট বাফার। বতে বাইকার্বনেট, বতে বেশি, তাই বেশি পাওয়া যায় বাইকার্বনেট বাফার। পিতে পাওয়ারফুল, পিতে ফসফেট, তাই সবথেকে পাওয়ারফুল হচ্ছে ফসফেট বাফার। পাওয়ারফুল কোনটা? ফসফেট বাফার। বেশি পাওয়া যায় কোনটা? বাইকার্বনেট বাফার। এইটুকু মনে রাখবা। প্রোটিন বাফার মানে প্রথমত হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে প্রধান প্রোটিন বাফার। হিমোগ্লোবিনে একটা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, নাম হচ্ছে হিস্টিডিন, যেটা পরিমাণে 35%। তাহলে হিমোগ্লোবিনে একটা ক্ষারীয় বাফার পাওয়া যায়, নাম হিস্টিডিন। কত পার্সেন্ট? 35%। তাহলে রক্তে বাফার আছে কয়টা? তিনটা: বাইকার্বনেট, ফসফেট, প্রোটিন। বেশি থাকে কোনটা? বাইকার্বনেট। পাওয়ারফুল কোনটা? ফসফেট। আর এই প্রোটিন বাফার হচ্ছে হিমোগ্লোবিন। কথা ক্লিয়ার? শিরায় কত বললাম? 7.45, ধমনীতে কত? সরি, শিরায় 7.35, ধমনীতে 7.45।
রক্তের পিএইচ 7.45 এর বেশি হয়ে গেলে তাকে বলে অ্যালকাইলোসিস, আর 7 এর নিচে নেমে গেলে তাকে বলে অ্যাসিডোসিস। 7 এর নিচে নেমে গেলে তাকে বলে অ্যাসিডোসিস, 7.45 এর বেশি হলে তাকে বলে অ্যালকালোসিস। শিরা রক্তে 7.35, ধমনী রক্তে 7.45, বেশি থাকে বাইকার্বনেট, পাওয়ারফুল ফসফেট, হিমোগ্লোবিন হচ্ছে প্রোটিন, হিস্টিডিন কত পার্সেন্ট? 0.35%। এটুকু মনে রাখলেই মোটামুটি আমি খুশি রক্ত থেকে। কথা ক্লিয়ার? পারবো আমরা সবাই? চলে এবার তোমাদের পিএইচ কেস পড়াই। আমাকে বলো রক্তের সবথেকে পাওয়ারফুল বাফার কোনটা? একটু কমেন্ট করে জানাও সবাই। পাওয়ারফুল বাফার কোনটা? কমেন্ট করে একটু জানাও তো। সবথেকে পাওয়ারফুল বাফার কোনটা এটা কমেন্ট করে জানাবা। অ্যাসিডোসিস কখন হয় এটা একটু বলবো আমাকে। অ্যাসিডোসিস কখন হয়? 7.45 এর বেশি হলে অ্যাসিডোসিস হয় না কম হলে? এটা ভুল করছিল তানভীর আর জয় ভাই নিজে মেডিকেল ভর্তি পরীক্ষায়। আমি নিজের লাইভ ক্লাস নিজেই করে পাচ্ছি না। ওকে, 7.35 এর কম হলে সবথেকে পাওয়ারফুল, অনেকে বলছে ফসফেট বাফার। হিমোগ্লোবিনে হিস্টিডিন পাওয়া যায় কতটুকু? হিমোগ্লোবিনে হিস্টিডিন পাওয়া যায় কতটুকু এটা একটু আমাকে জানাও। ওকে, এরপর চলো খেয়াল করো সবাই ঠান্ডা মাথায়। কিছু পিএইচ পড়াবো তোমাদের, স্পেসিফিক পিএইচ কোথায় কোনটা লাগে। তার আগে অ্যান্টিঅক্সিডেন্ট কিছু নাম পড়াই দিই। ভিটামিন এ, সি, ই আর সবুজ চা। এটা দেখবা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে 4 জনের নাম দেওয়া আছে, নাম একটা মুখস্থ করে ফেলো। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, সবুজ চা। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট কয়টা আছে? 4টা। নাম্বার হলো কি কি? এ, সি, ই, সবুজ চা। এ, সি, ই, সবুজ চা, এটুকু মনে রাখবো। এরপর খেয়াল করো সবাই, আমরা হচ্ছে কিছু পিএইচ পড়বো। তা মনে রাখবা যে চুল, চুলের শ্যাম্পু, চুল চ 5 চুল চ 5 চুল 5 চুল 5। সাবান নাকি সাবান? সাবান উচ্চারণ করি না সাবান উচ্চারণ করি। সাবান 7 চুল 5 সাবান 7 চুল 5 সাবান 7। টুথের ট 8 টুথ ট 8। তাহলে টুথ কত? 8 চুল 5 সাবান 7 টুথ 8 টুথ 8 চুল 5 সাবান 7 টুথের ট 8 ট। ফেস এই কি উচ্চারণ করো? ফেসস ফেসস নাকি ফেসস? ফেসস ছ উচ্চারণ করি। ফেস ছ 6, তাই ফেসস 6। তাহলে ফেস 6 টুথ 8 টুথ 8 সাবান 7 চুল 5 চুল 5। মনে থাকবে? বাচ্চাদের ত্বক 5.5 থেকে 7.5, আর বয়স্কদের ত্বক হচ্ছে 4.5 থেকে 5.5। এটা দেখো, বাচ্চাদের ত্বক হচ্ছে 5.5 থেকে 7.5, বয়স্কদের হচ্ছে 4.5 থেকে 5.5। মায়ের দুধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9। মায়ের দুধ কত বললাম? 6.6 থেকে 6.9। লালার পিএইচ হচ্ছে 6.35 থেকে 6.68। এইটুকু মনে রাখলে হবে।
ডিটারজেন্টের পিএইচ হচ্ছে 11 থেকে 13। তাহলে ডিটারজেন্ট কি বললাম 11 থেকে 13, চুল 5, সাবান 7, টুথ 8, পেস্ট 6, মায়ের দুধ 6.6 থেকে 6.9, লালা 6.35 থেকে 6.68, বাচ্চাদের ক্ষেত্রে বলছি 5.5 থেকে 6.5, বয়স্কদের ক্ষেত্রে বলছি 4.5 থেকে 5.5। ওকে, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আছে এ, সি, ই, সবুজ চা। সবাই আমাকে মনে করে কমেন্ট করতে পারবা হিমোগ্লোবিনে হিস্টিডিনের পরিমাণ কত ছিল? হিমোগ্লোবিনে হিস্টিডিনের পরিমাণ কত ছিল একটু কমেন্ট করে জানাও আমাকে। সবাই একটু কমেন্ট সেকশন দেখি কি অবস্থা। আজকে ব্লার না, আমি ব্লার বলতেছে, আমি তো ব্লার দেখি না। অনেকে বলছে আজ এত ব্লার দেখা যাচ্ছে না, আজকে এত ব্লার তো আমি দেখলাম না। 3 বার হয়তো 30-40 সেকেন্ডের টোটালের উপর এক্সট্রাকশন ছিল। জয়ন্ত শতদল, সঞ্জিদা, নিশাত লিজা, নোমায়ন নিহাল, ওকে থ্যাংক ইউ। হিমোগ্লোবিনে হিস্টিডিনের পরিমাণ 35%। ঠিক আছে, এই যে চুলের পিএইচ বলো তো, চুলের পিএইচ বলবা, আর ফেস ওয়াশের পিএইচ বলবা। চুল আর ফেস ওয়াশের দুটো পিএইচ বলে দাও তো একটু, আমি কমেন্ট করছি। আমার বাসা বাড়ি এসব গানটা চাই না, মানে বাবু ওরা বাবু এসব গান চলতেছে। বাবু ওরা বাবু এসব কি, বাবু এত খারাপ মানুষজন। খেয়াল করো, মাটির পিএইচ কমে গেছে, মাটির পিএইচ কমে গেছে। বাড়াতে কি ইউজ করব, কমাতে কি ইউজ করব? তো মাটির পিএইচ বাড়াতে তুমি ইউজ করবা চুন আর ডলোমাইট। কমাইতে কি ইউজ করব? চুন আর ডলোমাইট বাদে সবকিছু, নাইট্রোজেন সার, ফসফরাস সার এগুলা। তাহলে মাটির পিএইচ বাড়াতে ইউজ করব চুন আর ডলোমাইট। চুন মানে ক্যালসিয়াম অক্সাইড আর ডলোমাইট মানে ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে মাটির পিএইচ বাড়াতে তুমি ইউজ করবা চুন, ডলোমাইট। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম, আর ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আর কমাতে তুমি নাইট্রোজেনের সার, ফসফরাস সার ইউজ করবা। টিএসপি বলো, ডিএপি বলো মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট বলো, টিএসপি বলো, টিফসফার ফসফেট বলো, এই সারগুলো ইউজ করব পিএইচ কমাতে। তাহলে পিএইচ কমাতে প্রধান সার কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট আর টিএসপি। আর বাড়াতে ইউজ করব চুন আর ডলোমাইট। চুন মানে ক্যালসিয়াম অক্সাইড আর ডলোমাইট মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। মায়ের দুধের পিএইচটা সবাই একটু কমেন্টে জানাও তো আমাকে। মায়ের দুধের পিএইচটা সবাই আমাকে কমেন্ট করে জানাবা, আমি কমেন্ট সেকশন দেখছি। আমি নরমালি আসলে টানা পড়াই তো, আমার ক্লাস টাইম এত লং হয় না। আজকে আসলে চ্যাপ্টারের যে অবস্থা অনেক বড়। এই গাজী নাবিলা তাহসিন বারবার ব্লার ব্লার লিখে কমেন্ট করছে। তোমার আসলে নিজের নেটওয়ার্কের সমস্যা আপু, এটা খেয়াল করো তুমি। এই ধরনের কমেন্ট যেন আমি পারতাম না দেখি, যে নিজের নেটওয়ার্ক ঠিক না করে বারবার ব্লার লিখে কমেন্ট করা হচ্ছে। হ্যাঁ এখন ব্লার, এখন তো আমি নিজেও ব্লার দেখতেছি, এখন ঠিক আছে। আবার এটা ফোকাসিং ইস্যু হয়, 1 ঘন্টা 10 মিনিট ক্রস করে গেলে তারপর ফোকাসিং এ ঝামেলা হবেই, এটা অলওয়েজ হয়। এটা কোনো ইস্যু না, একটু মনোযোগ দিয়ে শুনো। আমি তো সব লিখতেছি বলতেছি, এটা কোনো ইস্যুই না, ইনশাআল্লাহ সবাই পড়ে ফেলবো আমরা। ওকে, জয়া বিশ্বাস, নয়ন মন্ডল, ফারহানা তাসনিম, নুসরাত জাহান ইলিম, রিপা সাহা, মাসুমা আক্তার, শামিম শেখ, ফাহিমা ইফাত, থ্যাংক ইউ। ওকে, তো আমরা হচ্ছে এই পার্টটাও করে ফেললাম। এবার আমরা পরমাণুকরণ তাপ পড়ি কয়েকটা। ক্লোরিনের পরমাণুকরণ তাপ কত? 121। ক্লোরিনের পরমাণুকরণ তাপ কত? 121।
ব্রোমিনের পরমাণু গড়ন তাপ হচ্ছে 112, ক্লোরিনের পরমাণু গড়ন তাপ কত? 121, ব্রোমিন 12, মানে ব্রোমিন 12, ক্লোরিনে ক আছে 101 এর ক, 21 এর ক, তাই ক্লোরিন কত? 121, ব্রোমিন কত? 112, আর আয়োডিন মনে রাখবা 95। তিনটা পড়াইলাম, তিনটা পারলে আমি খুশি। ক্লোরিন কত বললাম? 121, ব্রোমিন বলছি 112, আয়োডিন বলছি 95, পরমাণু গড়ন তাপ বললাম। এবার মনে রাখবা গলন তাপ আর বাষ্পীয়করণ তাপ। পানির গলন তাপ কত, বাষ্পীকরণ তাপ কত? গলন তাপ হচ্ছে +6 আর বাষ্পীকরণ তাপ হচ্ছে 44। গলন তাপ হচ্ছে 6 আর বাষ্পীকরণ বললাম 44। এর পাশে খেয়াল করো, পরমাণু তাপ পড়লাম ক্লোরিনে কত? 121, ব্রোমিন 112 আর আয়োডিন হচ্ছে 95। এটুকু মনে রাখবা। কোন তাপ অলওয়েজ, কোন বিক্রিয়ায় ডেলএইচ সব সময় নেগেটিভ হয়? ডেলএইচ অলওয়েজ নেগেটিভ হয় কোন বিক্রিয়ায়? দহন বিক্রিয়া। কারণ তুমি জানো দহন বিক্রিয়ায় তাপ উৎপাদন হয়, আর তাপ উৎপাদন হলে অবশ্যই ডেলএইচ কি হবে? নেগেটিভ হবে। সবাই ডলোমাইটের সংকেতটা লিখে দাও, সবাই ডলোমাইটের সংকেতটা লিখো। এবার আমি কিছু হচ্ছে এই পড়ে বন্ধন শক্তি পড়াই দিই। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ব্রোমিন, অক্সিজেন অক্সিজেন, এই কয়টা পড়লেই হবে। এটা পড়াই দিই একটু খেয়াল করো। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বলবা হচ্ছে 343, ডাবল বন্ড বলবা 615, ট্রিপল বন্ড 812। আমি এভাবে পড়াই, সিঙ্গেল বন্ড 300, ডাবল বন্ড 600, ট্রিপল বন্ড 800। সিঙ্গেল বন্ড 300, কত? 300, 343, ডাবল বন্ড 600, 615, ট্রিপল বন্ড 812। এবার অক্সিজেন অক্সিজেন, আগে একটা 5 দিয়ে দাও, 5 এর পর অক্সিজেন অক্সিজেন, তাহলে অক্সিজেন অক্সিজেন কত? 500, অক্সিজেন অক্সিজেন 500, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড 343, ডাবল বন্ড 615, ট্রিপল বন্ড 812। অক্সিজেন অক্সিজেন কত? 500, অক্সিজেন অক্সিজেন 500। হাইড্রোজেন হাইড্রোজেন কত? 435, হাইড্রোজেন হাইড্রোজেন কত? 435। হাইড্রোজেন ক্লোরিন, কতে ক্লোরিন কতে কম? একটুখানি কম, তাই কত? 433। হাইড্রোজেন হাইড্রোজেন 435, হাইড্রোজেন ক্লোরিন কম, একটুখানি কম, তাই কত? 433। হাইড্রোজেন ব্রোমিন হচ্ছে 366। হাইড্রোজেন ব্রোমিন হচ্ছে 366। কোনো দরকারে ভাই আমাকে ডাইরেক্ট কল না দিয়ে চেষ্টা করবা টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করো, আমি ইনস্ট্যান্ট রেসপন্স করব। মেসেঞ্জারে যেটা ঝামেলা হচ্ছে ভাই, আমি না মেসেঞ্জারে এখন কারো কনভারসেশন খুঁজে পাই না, ইভেন সিয়াম্বার কনভারসেশন খুঁজে পাই না, সার্চ দিয়ে বের করতে হয়, বুঝছো? এত মেসেজ আসে, এতগুলা গ্রুপ, এতগুলা কনভারসেশন, আমি দেখতে পাই না কিছু। তাই চেষ্টা করবো হচ্ছে হোয়াটসঅ্যাপ করার অথবা টেক্সট মেসেজ করার। বেস্ট হয় টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করলে, তাহলে আমি রেসপন্স করবো ইনশাআল্লাহ। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন কি বললাম? 435, হাইড্রোজেন ক্লোরিন কি বললাম? 433, হাইড্রোজেন ব্রোমিন 366, কার্বন কার্বন 343, ডাবল বন্ড 615, ট্রিপল বন্ড 812, আর অক্সিজেন অক্সিজেন হচ্ছে 500। মনে থাকবে এই পর্যন্ত? বন্ধন শক্তিগুলো পারবা? ওকে। এরপরে আছে ল্যাভোইশিয়ে ল্যাপ্লাসের সূত্র আর হেসের সূত্র। বিক্রিয়ার তাপ নির্ণয় কার কার সূত্র আছে? ল্যাভোইশিয়ে ল্যাপ্লাস আর হেসের সূত্র। তোমার একটা কথা সবাই মনে রাখতে হবে, বীজগণিতিক যোগ বিয়োগ এসব মেইনটেইন করা হচ্ছে হেসের সূত্রে। তাহলে বীজগণিতিক যোগ বিয়োগ এসব মেইনটেইন করা যায় কার সূত্রে? হেসের সূত্রে। আর ধাপের পর ধাপ, যে হ্যাঁ এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে আসছে, এখানে এ যে শক্তিটা লাগছে এই শক্তির চেয়ে এ থেকে সি তে যেতে একই শক্তি লাগবে। অর্থাৎ একটা বিক্রিয়া যদি 3 ধাপে সম্পন্ন হয়, সেটা যদি এক ধাপেও করতাম একই পরিমাণ শক্তি লাগতো। এটা হচ্ছে ল্যাভোইশিয়ে ল্যাপ্লাসের সূত্র। আর হেসের সূত্র হচ্ছে যেটা বললাম বীজগণিতিক নিয়ম অ্যাপ্লাই করা যায়। কোশ্চেন হবে ধীরগতির বিক্রিয়ার তাপ নির্ণয় করা যায় কার সূত্রে? উত্তর দিবা হেসের সূত্রে। ধীরগতির বিক্রিয়ার তাপ নির্ণয়ের জন্য হেসের সূত্র। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড 343, ডাবল বন্ড 615, ট্রিপল বন্ড 812। ঠিক আছে, সবাই আমাকে ক্লোরিনের বন্ধন তাপটা কমেন্ট করে জানাও। ক্লোরিনের বন্ধন তাপ, সবাই ক্লোরিনের বন্ধন তাপ কমেন্ট করে জানাবা। এই হচ্ছে আমাদের আজকের পড়া ছিল। হেসের হচ্ছে দীর্ঘদের বিক্রিয়া বললাম, ধাপ ভিত্তিক হলে বলবা ল্যাভোইশিয়ে।
হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? অর্ণব সরকার জানতে চাইছে। অর্ণব ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ওই যেটাই আমার জাতীয় নাম্বার, 01755050545, বুঝছো? এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ঠিক আছে, তো যে জিনিসগুলো পড়ালাম, কারণ সিঙ্গেল বন্ড কমেন্ট করতে বলছিলাম, পিছনে কোশ্চেন একটা কমেন্ট করি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কতটুকু বৃদ্ধি পায় এটা একটু আমাকে জানাও কমেন্ট করে। 10 ডিগ্রি সেলসিয়াস জন্য কতটুকু পরিবর্তন হয় এটা জানাবা কমেন্টের মাধ্যমে। এরপরে আমাকে আরেকটা লাস্ট কোশ্চেনের উত্তর দিবা, সেটা হচ্ছে লেট প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির প্রভাব কি ছিল? NO, NO2, প্লাটিনাম নাকি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, কোনটা ছিল লেট প্রকোষ্ঠ পদ্ধতিতে? এটা কমেন্ট করে জানাও অন লাস্ট থিং। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পুরো টাইম। আমি চাই তোমরা নিয়মিত রেগুলার থাকো। আগামী 10-12 দিন খুব চাপ আসতেছে, গ্যাপ একটু হতে পারে, মেন্টালি প্রিপেয়ার থাকবা, কারণ গ্যাপ হলে কিছু সমস্যা নেই, কারণ গ্যাপ আমরা তুলে ফেলবো। জানুয়ারিতে অনেক সুযোগ আছে, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ এফোর্টটুকু দেওয়ার চেষ্টা করব। অনলাইনে নিয়মিত এক্সাম চলবে, মাঝে মাঝে সিয়াম ভাই আমি জিকে ইংলিশ ক্লাস নিব, সলভ ক্লাস নিব, প্রবলেম সলভ করব, আর অফলাইনে মাস্টার ব্যাচ চলবে। ইনশাল্লাহ দুইটা দ্বারাই তোমরা বেনিফিশিয়াল হবা। ইনশাল্লাহ ভাইয়া সবাই ভালোভাবে পড়াশোনা করো, কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবো, আমি তো আছি ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসি আজকের মতো, খুদা হাফেজ।